আসসালামু আলাইকুম। আইবিএন নিউজের বিশেষ এবং ব্রেকিং লাইভ সম্প্রচারে আপনাদের স্বাগত জানাচ্ছি। স্টুডিও থেকে আমি সাবরিনা। আমরা আজ এমন এক ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি দাঁড়িয়ে আছি যখন মনে হচ্ছে পুরো পৃথিবীটাই যেন একটি জীবন্ত আগ্নেয়গিরির উপর বসে আছে। আজ আমরা আপনাদের শোনাতে যাচ্ছি এমন এক যুদ্ধের কাহিনী যা শুনলে আপনার মনে হবে মানবতা আজ পরাজিত আর অন্ধকার শক্তি আজ বিজয়ী। আমাদের হাতে এই মুহূর্তে ইসরায়েলের গোপন বাংকার থেকে লিক হওয়া এমন কিছু অডিও টেপ এবং ইরানের মাটির নিচ থেকে পাঠানো কিছু গোপন সংকেত এসেছে যা শোনার পর আমার নিজের হাত কাঁপছে। গতরাতে তেল আবিবে যা ঘটেছে তা আধুনিক যুদ্ধের ইতিহাসে আগে কখনো ঘটেনি। কোনো সাইরেন বাজেনি, কোনো বিস্ফোরণের শব্দ শোনা যায়নি, অথচ পুরো ইসরায়েল আজ অন্ধকারে ডুবে আছে। আজ আমরা মিসাইল বা রকেটের গল্প শোনাবো না, আজ আমরা শোনাবো এক নীরব মৃত্যুর গল্প। আমাদের হাতে আসা এক্সক্লুসিভ রিপোর্ট বলছে ইসরায়েলের কেন্দ্রীয় পাওয়ার গ্রিড বা বিদ্যুৎ ব্যবস্থা গত রাত থেকে পুরোপুরি অচল হয়ে পড়েছে। হাসপাতালগুলোর জেনারেটর বন্ধ হয়ে যাচ্ছে, আইসিইউতে থাকা রোগীরা ছটফট করে মারা যাচ্ছে। ইসরায়েল দাবি করছে এটি যান্ত্রিক ত্রুটি, কিন্তু আমরা জানি এটি সত্য নয়। এটি হলো ইতিহাসের সবথেকে বড় সাইবার হামলা। কে করল এই হামলা? ইরান নাকি গাজার কোনো গোপন হ্যাকার গ্রুপ? আজকের এই দীর্ঘ বিশেষ আয়োজনে আমরা সেই ডিজিটাল যুদ্ধের রহস্য উন্মোচন করব। পাশাপাশি আমরা আপনাদের নিয়ে যাব গাজার জাবালিয়া ক্যাম্পের সেই সব গলিতে যেখানে ইসরায়েল নতুন করে কোনো বোমা ফেলছে না ঠিকই, কিন্তু সেখানে বাতাসেই ছড়িয়ে দেওয়া হয়েছে এক অদ্ভুত বিষাক্ত গ্যাস। মানুষ শ্বাস নিতে পারছে না, শিশুরা নীল হয়ে মারা যাচ্ছে। এটি কি ইসরায়েলের নতুন কোনো বায়োলজিক্যাল বা জীবাণু অস্ত্র? অনুরোধ করব আপনার জীবনের সব কাজ ফেলে আমাদের সাথে থাকুন, কারণ আজ আমরা এমন কিছু সত্য উন্মোচন করব যা মূলধারার মিডিয়াগুলো কোটি টাকা খরচ করেও আপনাদের জানতে দিচ্ছে না। আর হ্যাঁ, খুব শীঘ্রই আমরা একটি বিশেষ ভিডিও প্রকাশ করব যেখানে যুদ্ধের গোপন ম্যাপ এবং এই ব্ল্যাকআউটের এক্সক্লুসিভ ফুটেজ দেখানো হবে। তাই সেই ভিডিওটি মিস না করতে চাইলে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। শুরুতেই আমরা নজর দেব আজকের দিনের সবথেকে বড় রহস্যময় ঘটনাটির দিকে, ইসরায়েলের ব্ল্যাকআউট। গত রাত ঠিক 12টার সময় তেল আবিব, হাইফা এবং জেরুজালেমের বিদ্যুৎ হঠাৎ করে চলে যায়। প্রথমে মনে করা হয়েছিল এটি সাধারণ লোডশেডিং, কিন্তু 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা পার হয়ে গেলেও বিদ্যুৎ আসেনি। ইসরায়েলের ট্রাফিক লাইট বন্ধ, এটিএম বুথ কাজ করছে না, এমনকি তাদের এয়ার ডিফেন্স সিস্টেমের রাডারগুলোও কিছু সময়ের জন্য অন্ধ হয়ে গিয়েছিল। আমাদের সাইবার নিরাপত্তা বিশ্লেষকরা বলছেন এটি কোনো সাধারণ হ্যাকিং নয়, এর নাম জিরো ডে অ্যাট্যাক। অর্থাৎ হ্যাকাররা এমন এক গোপন পথ দিয়ে ইসরায়েলের সিস্টেমে ঢুকেছে যা ইসরায়েলিরা জানতেও না। ভাবুন তো একবার, আধুনিক একটি দেশ যাদের পুরো জীবন ব্যবস্থা ইন্টারনেটের ওপর নির্ভরশীল, তারা যদি হঠাৎ করে প্রস্তর যুগে ফিরে যায় তবে কি হতে পারে? তেল আবিবের আকাশচুম্বী ভবনগুলোর লিফটগুলো মাঝপথে আটকে আছে, ভেতরে মানুষ আটকা পড়ে আছে, তারা চিৎকার করছে কিন্তু কেউ তাদের শুনতে পাচ্ছে না, কারণ ইন্টারকম কাজ করছে না। সুপারমার্কেটগুলোর ফ্রিজের খাবার পচে যাচ্ছে, পানি সরবরাহ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে কারণ পাম্পগুলো বিদ্যুতে চলে। ইসরায়েলের মতো উন্নত দেশ আজ এক গ্লাস পানির জন্য হাহাকার করছে। ইরান রেভলিউশনারি গার্ডের সাইবার ইউনিট আজ সকালে একটি সাংকেতিক বার্তা দিয়েছে, আমরা তোমাদের ঘরে আলো নিভিয়ে দেব। এর মানে কি? ইরান কি মিসাইল খরচ না করে ইসরায়েলকে অচল করে দিচ্ছে? সমরবিদরা একে বলছেন 5th জেনারেশন ওয়ারফেয়ার বা পঞ্চম প্রজন্মের যুদ্ধ। এখানে বন্দুকের গুলি খরচ করতে হয় না, শুধু একটি এন্টার বাটন চাপলেই শত্রু দেশ ধ্বংস হয়ে যায়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু আজ মোমবাতির আলোয় ক্যাবিনেট মিটিং করেছেন। লিক হওয়া তথ্য মতে সেই মিটিংয়ে নেতানিয়াহু তার গোয়েন্দা প্রধানকে ধমক দিয়ে বলেছেন, তোমরা কি করছিলে? আমাদের ফায়ারওয়াল কেন কাজ করল না? মোসাদ প্রধান নাকি মাথা নিচু করে বসেছিলেন। এই দৃশ্য কি ইসরায়েলের পতনের ইঙ্গিত? যে দেশ নিজেদের স্টার্টআপ নেশন বা প্রযুক্তির দেশ বলে গর্ব করত, আজ তাদের সেই প্রযুক্তি তাদের গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এই ব্ল্যাকআউটের প্রভাব শুধু ইসরায়েলের ভেতরেই সীমাবদ্ধ নেই, এটি ছড়িয়ে পড়েছে বিশ্ববাজারে। ইসরায়েলের হাইটেক কোম্পানিগুলো আজ বন্ধ, তাদের স্টক মার্কেট বা শেয়ার বাজার খোলার সাথে সাথে ধসে পড়েছে। ইন্টেল, গুগল এবং মাইক্রোসফটের মতো কোম্পানিগুলো যাদের বড় বড় R&D সেন্টার ইসরায়েলে আছে, তারা আজ তাদের ডেটা সরিয়ে নিচ্ছে। বিনিয়োগকারীরা ভয় পাচ্ছেন যে ইসরায়েল আর নিরাপদ নয়, তারা তাদের বিলিয়ন বিলিয়ন ডলার সরিয়ে নিচ্ছেন ইউরোপ এবং আমেরিকায়। ইসরায়েলের মুদ্রা শেকেলের মান আজ ইতিহাসের সর্বনিম্নে নেমে গেছে। এর ফলে ইসরায়েলের আমদানিকৃত পণ্যের দাম 1 লাফে দ্বিগুণ হয়ে গেছে। সাধারণ ইসরায়েলিরা আজ সুপার শপে গিয়ে দেখছে শেলফ খালি, তারা রুটি এবং দুধের জন্য মারামারি করছে। এই দৃশ্য কি আমরা কখনো কল্পনা করেছিলাম? তথাকথিত সভ্য জাতি আজ ক্ষুধার জ্বালায় বুনো আচরণ করছে। এই অর্থনৈতিক ধসের প্রভাব কি আমেরিকাতেও পড়বে? কারণ আমেরিকার অনেক ব্যাংকের টাকা ইসরায়েলে লগ্নি করা আছে। যদি ইসরায়েল দেউলিয়া হয় তবে আমেরিকার অর্থনীতিতেও বড় ধাক্কা লাগবে।
শ্রোতাবন্ধুরা, আপনারা যারা এইমাত্র আমাদের সাথে যুক্ত হলেন তাদের জানাতে চাই, আমরা আইবিএন নিউজের পক্ষ থেকে জীবনের ঝুঁকি নিয়ে এই সত্য খবরগুলো আপনাদের সামনে তুলে ধরছি। মূলধারার মিডিয়া যখন ইসরায়েলের অন্ধকার ঢাকার চেষ্টা করছে, আমরা তখন সত্যের আলো জ্বালাচ্ছি। আমাদের এই প্রচেষ্টাকে সার্থক করতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আপনাদের একটি সাবস্ক্রিপশন আমাদের সত্য প্রকাশে সাহস যোগায়। এবার চলুন ইরানের দিকে তাকাই। বিদ্যুৎ যুদ্ধের পাশাপাশি পরমাণু যুদ্ধও এখন সময়ের ব্যাপার মাত্র। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা IAEA আজ সকালে একটি অত্যন্ত উদ্বেগজনক রিপোর্ট দিয়েছে। তারা বলছে ইরানের নাতাঞ্জ পরমাণু কেন্দ্রে ইউরেনিয়াম সমৃদ্ধিকরণের মাত্রা 90% পৌঁছেছে। আপনারা যারা জানেন না তাদের বলছি, সাধারণ বিদ্যুৎ উৎপাদনের জন্য লাগে মাত্র 3 থেকে 5% সমৃদ্ধ ইউরেনিয়াম, আর 90% মানেই হলো পরমাণু বোমা তৈরির চূড়ান্ত ধাপ। অর্থাৎ ইরান এখন চাইলেই আগামী 24 ঘন্টার মধ্যে তাদের প্রথম পরমাণু বোমাটি তৈরি করতে পারে। ইসরায়েল এতদিন যে রেড লাইনের কথা বলে আসছিল, ইরান আজ সেই রেড লাইন ক্রস করেছে। ওয়াশিংটনে এখন তোলপাড় চলছে। পেন্টাগনের স্যাটেলাইট ইমেজে দেখা যাচ্ছে ইরানের মরুভূমিতে বিশাল বিশাল ট্রাক কনভয় চলছে। ধারণা করা হচ্ছে ইরান তাদের ওয়ারহেডগুলো মাটির নিচের বাংকারে সরিয়ে নিচ্ছে। ইরানের প্রেসিডেন্ট আজ এক ভাষণে বলেছেন, আমরা কারো ধমকে ভয় পাই না, আমাদের হাতে এখন এমন শক্তি আছে যা বিশ্ব মানচিত্র বদলে দিতে পারে। এর মানে কি? ইরান কি ইতিমধ্যে বোমা বানিয়ে ফেলেছে? যদি তাই হয় তবে মধ্যপ্রাচ্যের সমীকরণ আজীবনের জন্য বদলে গেল। ইসরায়েল আর কখনো ইরানকে হুমকি দেওয়ার সাহস পাবে না। আসুন এবার গাজার মাটির দিকে তাকাই। সেখানে আজ কোনো বোমা পড়ছে না, কোনো বিমান হামলার শব্দ নেই, কিন্তু মৃত্যুর মিছিল থামছে না। ইসরায়েল গাজায় নতুন এক কৌশল নিয়েছে। তারা একে বলছে অপারেশন সাইলেন্ট ডেথ বা নীরব মৃত্যু। গাজার উত্তরাঞ্চলে, বিশেষ করে জাবালিয়া এবং বেত লাহিয়া এলাকায় আজ সকাল থেকে অদ্ভুত ধরনের এক মাছি বা পতঙ্গ দেখা যাচ্ছে। লোকাল ডাক্তাররা বলছেন, এই পতঙ্গগুলো কামড়ানোর পর মানুষের শরীরে তীব্র জ্বর আসছে, শরীর নীল হয়ে যাচ্ছে এবং মাত্র 24 ঘন্টার মধ্যে মানুষ মারা যাচ্ছে। এটি কি ইসরায়েলের ল্যাবরেটরিতে তৈরি কোনো কৃত্রিম মহামারী? ইতিহাস সাক্ষী, অতীতেও যুদ্ধের সময় প্লেগ বা কলেরার জীবাণু ব্যবহার করা হয়েছে। ইসরায়েল কি গাজাকে জনমানবহীন করার জন্য এবার জীবাণু যুদ্ধের আশ্রয় নিল? আমাদের কাছে কামাল আদওয়ান হাসপাতাল থেকে একটি ভিডিও এসেছে। সেখানে দেখা যাচ্ছে হাসপাতালের মেঝেতে শত শত মানুষ শুয়ে আছে। তাদের শরীরে কোনো বোমার আঘাত নেই, কোনো রক্ত নেই, কিন্তু তারা শ্বাস নিতে পারছে না। তাদের ফুসফুস কাজ করা বন্ধ হয়ে যাচ্ছে। ডাক্তাররা অসহায় হয়ে দাঁড়িয়ে আছেন। তাদের হাতে কোনো ওষুধ নেই, কোনো অ্যান্টিডোট নেই। একজন ডাক্তার ভিডিওতে কান্না জড়িত কণ্ঠে বলছেন, এটি কোনো স্বাভাবিক রোগ নয়, এটি বিষ। ইসরায়েল বাতাসকে বিষাক্ত করে দিয়েছে। এই দৃশ্য দেখার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা কেন চুপ আছে? তারা কি ইসরায়েলের এই অপরাধের অংশীদার, নাকি তারাও ইসরায়েলের ভয়ে মুখ খুলছে না? আন্তর্জাতিক আইন অনুযায়ী বায়োলজিক্যাল বা জীবাণু অস্ত্র ব্যবহার যুদ্ধ অপরাধ, কিন্তু ইসরায়েল কবে আইনের তোয়াক্কা করেছে? জাতিসংঘ শুধু নিন্দা জানিয়েই দায়িত্ব শেষ করে। কিন্তু গাজার ওই মায়ের কি হবে, যার কোলে তার সন্তান বিনা চিকিৎসায় মারা যাচ্ছে? ওই বাবা কি করবেন, যিনি তার সন্তানের জন্য এক ফোঁটা ওষুধ জোগাড় করতে পারছেন না? আমাদের কাছে খবর আছে, গাজার মাটির নিচের পানিতেও ইসরায়েল বিষ মিশিয়ে দিচ্ছে। তারা চাইছে গাজাকে বসবাসের অনুযোগ্য করে তুলতে। এটি একটি পরিকল্পিত এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন। ইসরায়েল ও ইরানের এই উত্তেজনার মাঝে আমেরিকা কি করছে? জো বাইডেন প্রশাসন এখন কিং কর্তব্য বিমূঢ়। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি আজ কোনো প্রশ্নের উত্তর দিতে পারেননি। তারা শুধু বলছে, আমরা পরিস্থিতির উপর নজর রাখছি। কিন্তু পর্দার আড়ালে আমেরিকাও ভয় পাচ্ছে। আমেরিকার গোয়েন্দা সংস্থা CIA প্রেসিডেন্টকে সতর্ক করেছে যে ইরান এখন আর আগের মতো দুর্বল নয়। রাশিয়ার কাছ থেকে তারা S-400 মিসাইল সিস্টেম পেয়েছে। চীন তাদের স্যাটেলাইট টেকনোলজি দিয়ে সাহায্য করছে। অর্থাৎ এখন ইরানের গায়ে হাত দেওয়া মানে রাশিয়া এবং চীনের সাথে যুদ্ধ বাঁধানো। এই জটিল সমীকরণে আমেরিকা আসলে ফেঁসে গেছে। তারা চাইছে ইসরায়েল যেন সংযত হয়, কিন্তু নেতানিয়াহু কারো কথা শুনছেন না। প্রিয় শ্রোতা, সংবাদের এই পর্যায়ে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, হিজবুল্লাহ কি করছে? লেবাননের সীমান্তে আজ এক অদ্ভুত নীরবতা। কিন্তু সমরবিদরা বলেন, ঝড়ের আগে প্রকৃতি শান্ত থাকে। হিজবুল্লাহর প্রধান আজ এক অডিও বার্তায় বলেছেন, ইসরায়েলের অন্ধকার কেবল শুরু, আমরা তবে দিনকেও রাত বানিয়ে দেব। হিজবুল্লাহ কি ইসরায়েলের পাওয়ার গ্রিডে হামলা ইরানকে সাহায্য করেছে? আমাদের গোয়েন্দা তথ্য বলছে হিজবুল্লাহর সাইবার ইউনিট এবং ইরানের হ্যাকাররা যৌথভাবে এই অপারেশন চালিয়েছে। তাদের পরবর্তী টার্গেট কি? ইসরায়েলের পানির পাম্পিং স্টেশন। ইসরায়েলের বেশিরভাগ পানি আসে সমুদ্রের পানি শোধন করে। যদি ডিস্যালিনেশন প্ল্যানগুলো হ্যাক করা হয়, তবে ইসরায়েল তৃষ্ণায় মারা যাবে। আধুনিক যুদ্ধ যে কত ভয়াবহ হতে পারে তা আমরা এখন দেখতে পাচ্ছি। পানি নেই, বিদ্যুৎ নেই, ইন্টারনেট নেই। ইসরায়েল কি প্রস্তর যুগে ফিরে যাচ্ছে? গাজার জিম্মিদের কি অবস্থা?
ইসরায়েলের বিদ্যুৎ চলে যাওয়ায় গাজার টানেলগুলোতেও কি তার প্রভাব পড়েছে? হামাস দাবি করেছে ইসরায়েলি জিম্মিরা এখন অন্ধকারে আছে এবং ইসরায়েলের বিমান হামলার কারণে তাদের জীবন বিপন্ন। হামাস একটি ভিডিও রিলিজ করেছে যেখানে দেখা যাচ্ছে একজন জিম্মি নেতানিয়াহুর কাছে আকুতি জানাচ্ছেন, দয়া করে বিদ্যুৎ দিন, আমরা অন্ধকারে ভয় পাচ্ছি। কিন্তু নেতানিয়াহু কি শুনছেন? তিনি উল্টো গাজায় জ্বালানি প্রবেশ পুরোপুরি বন্ধ করে দিয়েছেন। এই নিষ্ঠুরতার শেষ কোথায়? নিজের দেশের নাগরিকদের প্রতি এমন আচরণ কি কোনো গণতান্ত্রিক নেতা করতে পারে? ইসরায়েলের ভেতরেই এখন গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে। জিম্মিদের পরিবারগুলো আজ রাস্তা অবরোধ করে আগুন জ্বালিয়ে দিয়েছে। তারা বলছে সরকার আমাদের সাথে প্রতারণা করছে। শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আইবিএন নিউজের বিশেষ আলোচনা। একটু গভীরভাবে চিন্তা করুন। ইসরায়েল এতদিন গর্ব করত তাদের প্রযুক্তি নিয়ে। তারা বলতো তাদের আয়রন ডোম মশা ঢুকলেও ধরতে পারে, কিন্তু আজ তাদের কম্পিউটার স্ক্রিন কালো, তাদের রাডার কাজ করছে না, তাদের ব্যাংক থেকে টাকা তোলা যাচ্ছে না। এই ঘটনা প্রমাণ করে যে আল্লাহর কাছে কোনো পরাশক্তি স্থায়ী নয়। ফেরাউনের পতন হয়েছিল পানি দিয়ে, আর এই আধুনিক ফেরাউনদের পতন হচ্ছে অদৃশ্য কোড দিয়ে। প্রযুক্তি মানুষকে অহংকারী করে তোলে, কিন্তু সেই প্রযুক্তি যখন বিগড়ে যায় তখন মানুষ কতটা অসহায় হয়ে পড়ে তা আজ ইসরায়েলকে দেখে বোঝা যাচ্ছে। এখন আমি আপনাদের সেই গোপন ফাইলটির কথা বলবো যা আমি শুরুতে বলেছিলাম। ডার্ক ওয়েবে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কিছু গোপন নথি ফাঁস করেছে অ্যানোনিমাস নামের হ্যাকার গ্রুপ। সেই নথিতে দেখা যাচ্ছে ইসরায়েল গাজার পর লেবাননের দক্ষিণ অংশ দখল করার পরিকল্পনা চূড়ান্ত করেছে। তারা লিতানি নদী পর্যন্ত একটি বাফার জোন বা নিরাপত্তা বলয় তৈরি করতে চায়। অর্থাৎ তারা শুধু গাজা নয়, তারা লেবাননের জমিও গিলে খেতে চায়। তাদের লক্ষ্য হল গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠা করা। এই পরিকল্পনা যদি সত্য হয় তবে মধ্যপ্রাচ্যে এমন আগুন জ্বলবে যা আগামী 50 বছরেও নিভবে না। তুরস্ক এবং মিশর কি তখনও চুপ থাকবে? মিশরের প্রেসিডেন্ট সিনাই সীমান্তে সেনাবাহিনী বাড়িয়েছেন। তিনি ভয় পাচ্ছেন ইসরায়েল গাজার মানুষকে জোর করে সিনাই মরুভূমিতে পাঠিয়ে দেবে। গাজার ওই জীবাণু বা ভাইরাসের ব্যাপারে আরও বিস্তারিত তথ্য এসেছে। ডাক্তাররা বলছেন এটি কোনো সাধারণ ভাইরাস নয়, এটি নার্ভ সিস্টেম বা স্নায়ুতন্ত্রকে অকেজো করে দেয়। ইসরায়েল কি নার্ভ গ্যাস ব্যবহার করছে? আন্তর্জাতিক আইন অনুযায়ী নার্ভ গ্যাস ব্যবহার যুদ্ধাপরাধ। কিন্তু ইসরায়েল কবে আইনের তোয়াক্কা করেছে? জাতিসংঘ শুধু নিন্দা জানিয়েই দায়িত্ব শেষ করে। কিন্তু গাজার ওই মায়ের কি হবে যার কোলে তার সন্তান বিনা চিকিৎসায় মারা যাচ্ছে? ওই বাবা কি করবেন যিনি তার সন্তানের জন্য এক ফোঁটা ওষুধ জোগাড় করতে পারছেন না? আমাদের কাছে খবর আছে গাজার মাটির নিচের পানিতেও ইসরায়েল বিষ মিশিয়ে দিচ্ছে। তারা চাইছে গাজাকে বসবাসের অযোগ্য করে তুলতে। এটি একটি পরিকল্পিত এথনিক ক্লিনজিং বা জাতিগত নিধন। ইরানের ভেতরেও কিন্তু অস্থিরতা আছে। ইসরায়েলের মোসাদ ইরানেও পাল্টা সাইবার অ্যাটাক চালানোর চেষ্টা করছে। আজ সকালে তেহরানের মেট্রো রেল সার্ভিস কিছুক্ষণের জন্য বন্ধ ছিল। মোসাদ কি ইরানের পরমাণু কেন্দ্র সাইবার হামলা চালাতে পারবে? স্টাক্সনেট ভাইরাসের কথা আপনাদের মনে আছে? আমেরিকা এবং ইসরায়েল মিলে একবার ইরানের পরমাণু কর্মসূচি পিছিয়ে দিয়েছিল। এবার কি তারা নতুন কোনো ভাইরাস তৈরি করেছে? সাইবার ওয়ার্ল্ডে এখন তৃতীয় বিশ্বযুদ্ধ চলছে, যা আমরা চোখে দেখছি না, কিন্তু এর ফল ভোগ করছি। আমরা এই দীর্ঘ বিশ্লেষণের শেষ দিকে চলে এসেছি। আপনারা বুঝতে পারছেন পরিস্থিতি কতটা নাজুক। ইসরায়েল অন্ধকারে, ইরান পরমাণু বোমার দ্বার প্রান্তে, আর গাজা ধুঁকছে অজানা মহামারীতে। আমরা একটি সুতোয় ঝুলে আছি। যে কোনো সময় এই সুতো ছিঁড়ে বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। গাজার ওই শিশুটির কান্না কিংবা তেল আভিভের সাইরেনের শব্দ সবই যুদ্ধের করুণ পরিণতি। এতক্ষণ ধৈর্য ধরে আমাদের এই দীর্ঘ এবং আবেগী বিশ্লেষণ শোনার জন্য আপনাদের আন্তরিক ধন্যবাদ। গাজার ওই অসুস্থ শিশুদের জন্য এবং পৃথিবীর শান্তির জন্য দোয়া করবেন। আমি সাবরিনা আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকুন, নিরাপদে থাকুন এবং সত্যের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।